প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত ক্লাসে আমি সমানুত্তর অংশ শেষ করেছিলাম। আজকে আমরা নতুন অংশ নিয়ে আলোচনা করব, অ্যারোমেটিক যৌগ। তো আজকে আমরা অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা পড়ব এবং কোন যৌগটি অ্যারোমেটিক, কোন যৌগটি অ্যারোমেটিক নয় তা আমরা হাকেল নিয়ম অনুসারে ব্যাখ্যা দিব। তো প্রথমে আমরা অ্যারোমেটিক যৌগের যে সংজ্ঞা যদি একটু আলোচনা করি, একদম প্রথম দিকে যেটা বলতো যে এটা গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমেটিক শব্দটার উৎপত্তি হয়েছে। এটা গ্রিক শব্দ। এই অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে যে সুগন্ধ। এই জন্য প্রথম দিকে উদ্ভিদ এবং প্রাণী থেকে নিষ্কাশিত সুগন্ধ বিশিষ্ট যৌগকে বলা হতো অ্যারোমেটিক যৌগ। কিন্তু পরে দেখা গেল যে এমন কিছু অ্যারোমেটিক যৌগ আছে যারা দুর্গন্ধযুক্ত, যেমন এখানে পিরিডিন একটা উদাহরণ আমি নিয়েছি, থায়োফিন, এবং কিছু অ্যারোমেটিক যৌগ পাওয়া গিয়েছে যেগুলো গন্ধহীন, মানে সুগন্ধও নাই দুর্গন্ধও নাই। আবার উল্টো ব্যাপারও হয়েছে যে সুগন্ধ বিশিষ্ট যৌগ কিন্তু অ্যারোমেটিক যৌগ নয়, এরকম যৌগ অনেকগুলো স্টার আছে যেগুলো সুগন্ধ বিশিষ্ট কিন্তু অ্যারোমেটিক যৌগ নয়। তো পরবর্তীতে বেনজিন, চারটা শব্দে অ্যারোমেটিক যৌগের সংজ্ঞায়িত করা হলো। বেনজিনের জাতক, মানে বেনজিন থেকে যেগুলো সৃষ্টি হয় এটা বেনজিন, যেমন টলুইন হচ্ছে একটা বেনজিনের জাতক। ফেনল নিতে পারি, ফেনল, বা আমরা এনিলিন নিতে পারি, অ্যামিনো বেনজিন, ফেনল, এটা বেনজিনের জাতক। এক বা একাধিক বেনজিন বলয়যুক্ত যৌগ, যেমন আমরা এখানে অ্যান্থ্রাসিন নিয়েছি, তিনটা বেনজিন বলয়যুক্ত। ন্যাফথালিন, এগুলো বেনজিন বলয়যুক্ত। বা এদের অনুরূপ, মানে বেনজিন, বেনজিন জাতক বা একাধিক বেনজিন বলয়ের মতো ধর্ম প্রদর্শন করে এরকম যৌগ। যেমন এই আমরা যদি পিরিডিন বা ফিউরান বা থায়োফিন বা পাইরোলের কথা বলি, এগুলো বেনজিন থেকে সৃষ্ট হয়নি বা একাধিক বেনজিন বলয়যুক্তও না, কিন্তু এদের ধর্মগুলো বেনজিন বা অ্যারোমেটিক যৌগের মতো, সেই কারণে এই যৌগগুলো অ্যারোমেটিক। তাহলে চারটা শব্দে পরবর্তীতে সংজ্ঞায়িত করা হলো বেনজিন, বেনজিন জাতক এবং একাধিক বেনজিন বলয়যুক্ত ও বেনজিনে বা এদের অনুরূপ ধর্মবিশিষ্ট যৌগসমূহকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। আর একেবারে বর্তমানে যেটা আমরা বলি ইলেকট্রনীয় সংজ্ঞা, এটা হচ্ছে যে আসলে হাকেল নিয়ম, বিজ্ঞানী হাকেল দিয়েছেন। এটা এই জন্য ওনার নাম অনুসারে অ্যারোমেটিক যৌগের এই সংজ্ঞাটা হাকেল নিয়ম বলা হয়। তো এই সংজ্ঞা অনুসারে বলা হচ্ছে যে যে সকল বলয়াকার সমতলীয় জৈব যৌগের অণুতে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন, এই কথাটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানে পাই ইলেকট্রনের সংখ্যা হবে যে 4n+2 সংখ্যক, 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন। পাই বন্ধনের ইলেকট্রনকে আমরা পাই ইলেকট্রন বলি। যেখানে দ্বিবন্ধন থাকে সেখানে একটা সিগমা বন্ধন, আমরা বলি যে আর একটা হচ্ছে যে পাই বন্ধন। এই পাই বন্ধন ইলেকট্রনগুলোকে পাই ইলেকট্রন বলি। তো এই পাই ইলেকট্রনের সংখ্যাটা হবে 4n+2 সংখ্যক। তো 4n+2 এর মধ্যে n এর মানটা এখানে আমাদের ভগ্নাংশ হতে পারবে না, পূর্ণ সংখ্যা হতে হবে, 0, 1, 2, 3 এরকম আসতে হবে, ভগ্নাংশ হবে না, এরকম 0, 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারবে, তাদেরকে বলা হবে অ্যারোমেটিক। তাহলে তিনটা শব্দে আমরা বলয়াকার হতে হবে, সমতলীয় হতে হবে, 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন। আমরা মূলত এটার প্রতি বেশি জোর দিয়ে থাকি। তো এটা আমরা যখন কোন যৌগ অ্যারোমেটিক, কোন যৌগ অ্যারোমেটিক নয়, তখন এটা আমরা খুব ভালো করে বুঝে নেব।
তো এখানে কিছু উদাহরণ নিয়েছি, যেমন আমরা বেনজিন, এটা অ্যারোমেটিক যৌগ আগে থেকে জানি, এটা বেনজিনের জাতক টলুইন। ঠিক এগুলো হচ্ছে যে একাধিক বেনজিন বলয় বিশিষ্ট যৌগ, অ্যান্থ্রাসিন, ন্যাপথালিন। আর পিরিডিন, ফিউরান, থায়োফিন, পাইরল এগুলো অ্যারোমেটিক যৌগের ধর্ম প্রদর্শন করে, বা বেনজিন, বেনজিন জাতক বা একাধিক বেনজিন বলয়যুক্ত যৌগের ধর্ম প্রদর্শন করে, সেই কারণে এগুলোও অ্যারোমেটিক। তাহলে আমাদেরকে যদি অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা লিখতে বলে আমরা এটা ফলো করলে হবে, অর্থাৎ হাকেল নিয়মের সংজ্ঞাটা দিলে ভালো হবে, বা আমরা এটা দিতে পারি। প্রথম দিকের সংজ্ঞাটা না দিলেই ভালো আমাদের জন্য, আমরা হয় এটা দিব, না হয় এটা দিব, আধুনিক সংজ্ঞা বা হাকেল নিয়ম অনুসারে সংজ্ঞাটা দিব। তাহলে হাকেল নিয়ম হচ্ছে যে সকল বলয়াকার সমতলীয় জৈব যৌগের অণুতে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। তো এটা আমি পরবর্তী স্লাইডে আবার আলোচনা করেছি, হাকেল নিয়মটা আবার আলোচনা করেছি, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হাকেল নিয়মটা, তো এই জিনিসটা আমি বলেছি, আমরা যখন কোন যৌগ অ্যারোমেটিক কোন যৌগ অ্যারোমেটিক নয় তখন আমরা ভালো করে বুঝে নিতে পারবো এই ব্যাপারটা। আমরা এই 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রনের ব্যাপারটা, যেখানে আমরা তো বললাম n এর মানটা হবে যে n সমান হতে পারবে, যে ভগ্নাংশ হতে পারবে না, 0, 1, 2, 3 ইত্যাদি হতে পারবে n এর মানটা। তো আমরা যদি এই রাশিতে 4n+2 এর মধ্যে যদি n এর মান 0 বসাও, তাহলে তখন আমাদের পাই ইলেকট্রন আসবে যে 2টা, আর যদি n এর মান 1 বসাও সেটা হবে 6, 2 বসালে সেই পাই ইলেকট্রনের সংখ্যা আসবে যে 10, আর n এর মান 3 বসালে এটা আসবে যে 14। তো এই যে 2, 6, 10, 14 পাই ইলেকট্রনের সংখ্যা যদি থাকে কোনো একটা যৌগে, বলয়াকার যৌগে, সেটা অ্যারোমেটিক হতে পারে, তবে পাই ইলেকট্রনগুলো সঞ্চরণশীল। এই কথাটা আমরা পরে একটু বুঝে নেব। তো এই যে 4n+2 যেটা, এই যে 4n এর মান 4n+2 n এর মান 0 হলে 2, n এর মান 4 করে বাড়ে, হ্যাঁ, n এর মান 1 হলে 6, n এর মান 2 হলে 10, n এর মান 3 হলে 14, n এর মান 4 হলে 18, 4 করে প্রতি ক্ষেত্রে বাড়ে। এই 4n+2 কে বলা হয় হাকেল সংখ্যা। তো এটা এমসিকিউতে হয়তো লাগতে পারে, নিচের কোনটি হাকেল সংখ্যা, তখন আমাদেরকে 4n+2টাই হচ্ছে যে হাকেল সংখ্যা, এটাই হচ্ছে যে হাকেল সংখ্যা। তুমি এখানে n এর মান 1, 2, 3, 0, 1, 2, 3 বসিয়ে যেটা আসবে সেগুলো মানগুলো হচ্ছে যে হাকেল নাম্বার। তাহলে এখানে এই যে 6, 10, 14, আর এগুলো দিয়ে বলয় সংখ্যাও বের করা যায়, কতটা বলয়। 1 হলে আমরা বলি একটা বলয়, 10 হলে সাধারণত 2টা বলয় হয়, হ্যাঁ, 3 হলে 14 হলে সাধারণত n এর মান যদি তোমার যদি হাকেল নাম্বারটা 14 আসে, 10 হলে 2টা বলয় থাকবে সাধারণত, আর 14 হলে সাধারণত 3টা বেনজিন চক্র থাকবে। তো এখানে আমরা একটা উদাহরণ নিয়েছি বেনজিন। এখানে পাই ইলেকট্রনের সংখ্যা যদি হিসাব করি, এটা হচ্ছে যে আমাদের একটা পাই বন্ধন, এটা 2 নাম্বার, এটা ধরো 3 নাম্বার, তাহলে একটা বন্ধনে 2টো ইলেকট্রন থাকে, একটা বন্ধনে 2টো ইলেকট্রন, একটা বন্ধনে 2টা ইলেকট্রন। তাহলে একটা বন্ধনে যদি 2টা ইলেকট্রন হয়, এখানে 3টা পাই বন্ধন, 3টা পাই বন্ধনে 6টা পাই ইলেকট্রন। যেখানে দ্বিবন্ধন সেখানে একটা সিগমা একটা পাই, আমরা বলি একটা সিগমা একটা পাই, পাই বন্ধন একটা, তাহলে পাই ইলেকট্রন 2টা, এখানে 3টা পাই বন্ধন 6টা, তাহলে এটা 6টা অনেকটা আমার এটার সাথে মিলল। আবার এখানে হচ্ছে যে 2টা পাই ইলেকট্রন, 2টা, একটা দ্বিবন্ধন যেহেতু 2টা পাই ইলেকট্রন। আর এটাতে আমাদের হলো যে এটাতে আমি যদি এগুলো একটু মুছে দিই, এইখানে আমাদের এটা হচ্ছে যে আমাদের ন্যাফথালিন, এখানে একটা পাই বন্ধন, 2টা পাই বন্ধন, 3টা পাই বন্ধন, 4টা পাই বন্ধন, 5টা পাই বন্ধন। তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দিলে আমাদের পাই ইলেকট্রনের সংখ্যা হবে যে 10।
আশা করি তোমরা বুঝতে পেরেছ পাই ইলেকট্রনের সংখ্যাটা। এখন সঞ্চরণশীল কিনা সেটা বুঝবো আমরা। তো সেটা বের করার জন্য দুটো উপায় আমরা অবলম্বন করে থাকি। একটা হচ্ছে যে পাই বন্ধনগুলো একান্তরভাবে আছে কিনা। হ্যাঁ, পাই বন্ধনগুলো একান্তরভাবে আছে কিনা, পাই বন্ধন সমূহ পাই বন্ধন সমূহ একান্তরভাবে আছে কিনা, তাহলে সঞ্চরণ একান্তরভাবে থাকলে পাই ইলেকট্রন সমূহ সঞ্চরণশীল হয়। এটা একটা পয়েন্ট। তাহলে আমরা দেখি এখানে একান্তর মানে একবার থাকবে আর একবার থাকবে না, অন্তর, একবার অন্তর। তাহলে এখানে আছে পাই বন্ধন, পরে নাই, আবার আছে পাই বন্ধন, আবার নাই, আবার আছে, আবার নাই। তাহলে এখানে ঠিক একান্তরভাবে আছে, আছে নেই, আছে নেই, আছে নেই। অথবা আমরা বলি যে কার্বনগুলো মানে তোমার যে পাই বন্ধনের যে কার্বনগুলো এখানে sp2 সংকরিত কিনা, অর্থাৎ এই আমাদের চক্রের সবগুলো কার্বন sp2 সংকরিত কিনা। তো দ্বিবন্ধনযুক্ত কার্বন হলে sp2 সংকরিত কার্বন। প্রত্যেকটা কার্বন যদি দ্বিবন্ধনযুক্ত হয় তাহলে চক্রের সবগুলো কার্বন sp2 সংকরিত। sp2 সংকরিত হয় যে কখন, যখন আমাদের দ্বিবন্ধনযুক্ত কার্বন হয়। দ্বিবন্ধনযুক্ত কার্বনের সংকরণ হচ্ছে যে sp2, এটা ফার্স্ট পার্টে পড়া। ত্রিবন্ধনযুক্ত কার্বনের সংকরণ হচ্ছে যে sp, একক বন্ধনযুক্ত কার্বনের সংকরণ হচ্ছে sp3। এই দুইটা পয়েন্টের কারণে আমাদের এই পাই ইলেকট্রনগুলো সঞ্চরণশীল হতে পারে। একটা হচ্ছে যে একান্তরভাবে আছে কিনা সেটা আমরা দেখব, আর তা না হলে আমরা দেখব যে প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত কিনা। তো আমি যদি বেনজিন নিয়ে আর একবার তোমাদের সাথে কথা বলি, বেনজিনটা এরকম, বেনজিনটা এরকম, এখানে ধরো দ্বিবন্ধন, এখানে ধরো দ্বিবন্ধন, এখানে ধরো দ্বিবন্ধন, আর প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন থাকে। তো আমরা একান্তরভাবে আছে যে সেটা বুঝে নিলাম, একবার আছে একবার নাই, একবার আছে তারপর নাই, দুইয়ে নাই, আবার আছে আবার নাই, চারে নাই, আবার আছে আবার নাই। তাহলে 1 3 5 7 অথবা 2 4 6 থাকলে তাহলে সেটা একান্তর। বা দেখো এখানে প্রত্যেকটা কার্বন কিন্তু দ্বিবন্ধনযুক্ত, প্রত্যেকটা কার্বন দ্বিবন্ধন, এই কার্বন দ্বিবন্ধনযুক্ত, এই কার্বন দ্বিবন্ধনযুক্ত, এই কার্বন উপরের দিকে দ্বিবন্ধন, এই কার্বন এই বাম দিকে দ্বিবন্ধন, এই কার্বন নিচের দিকে দ্বিবন্ধন, এই কার্বন দ্বিবন্ধন, প্রত্যেকটা কার্বন দ্বিবন্ধনযুক্ত। দ্বিবন্ধনযুক্ত মানে হচ্ছে sp2 সংকরিত। তাহলে এটা একান্তর, এখানে সঞ্চরণশীল ইলেকট্রন, পাই ইলেকট্রনগুলো সঞ্চরণশীল। তাহলে একটা কথা হচ্ছে যে অ্যারোমেটিক যৌগ হতে হলে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, এটা একটা পয়েন্ট। আর পাই ইলেকট্রনগুলো সঞ্চরণশীল হতে হবে। সঞ্চরণশীল কিনা কিভাবে যাচাই করব, আমরা এই দুইটা পয়েন্টের যে কোনো একটা পয়েন্টকে কাজে লাগাতে পারবো। তো আমরা যদি উদাহরণ নিই তাহলে ব্যাপারটা হয়তো আর একটু ভালো বোঝা যাবে। তো প্রথমে দেখো আমি বেনজিন নিয়েছি, বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ কিনা। তো আমরা প্রথমে বেনজিনের সংকেতটা লিখলাম। তো এখানে দেখতে পেলাম যে 1টা 2টা 3টা পাই বন্ধন আছে, তাহলে পাই বন্ধনের সংখ্যা 3টি, তাহলে একটা বন্ধনে 2টা ইলেকট্রন, তাহলে পাই ইলেকট্রনের সংখ্যা 6টি। এই হাকেল নিয়ম অনুসারে এই 6টা হচ্ছে যে 4n+2, অর্থাৎ 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকলে, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকলে যেখানে n এর মানটা হতে পারবে যে 0 1 2 3 4 ইত্যাদি, n এর মান ভগ্নাংশ আসতে পারবে না। এবং পাই ইলেকট্রনগুলো যদি সঞ্চরণশীল হয় তাহলে যৌগটি অ্যারোমেটিক। দুইটা 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, আবার
এই 4n+2 সংখ্যক পাই ইলেকট্রনগুলো সঞ্চরণশীল হতে হবে। সঞ্চরণশীল যাচাইয়ের জন্য দ্বিবন্ধন বা পাই বন্ধনগুলো একান্তরভাবে আছে কিনা অথবা প্রত্যেকটা কার্বন sp2 কিনা সেটা দেখলে হয়ে যায়। তাহলে এখানে 4n+2 সমান 6, যেহেতু এখানে পাই ইলেকট্রনের সংখ্যা 4n+2 সমান 6, এই যে 6, তাহলে ওখান থেকে n এর মান সমাধান করলে আমরা পেলাম যে 1। তো n এর মান 1 হয়েছে। এখন আমরা দেখব যে পাই ইলেকট্রনগুলো পুরো চক্রের মধ্যে ঘুরে কিনা। তো একটু আগে দেখলাম যে এটা আমরা বুঝিয়েছি, এইখানে আমাদের পাই ইলেকট্রনগুলো একান্তরভাবে আছে, বা আমরা বলতে পারি যে পাই বন্ধন প্রত্যেকটা কার্বন এখানে দ্বিবন্ধনযুক্ত প্রত্যেকটা কার্বনের কাছে। এটাকে যদি 1 বলো, এটাকে 2 বলো, এটাকে 3, এটা 4, 5, 6, 6টা কার্বনেই দ্বিবন্ধনযুক্ত বা পাই বন্ধনযুক্ত। তাই বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। একদম সহজ, আমরা হাকেল নিয়ম দিয়ে ব্যাখ্যা করে নিলাম। এরপরটা দেখো সাইক্লোবিউটাডাইন। সাইক্লোবিউটাডাইন, তাহলে সাইক্লো মানি চক্রীয়, বিউটা মানি 4 কার্বনের, বিউটা মানি 4 কার্বনের, হ্যাঁ এই। তারপর ডাইন মানে 2টা ইন। তারপর প্রত্যেকটা কার্বনে 3টা করে হাত হয়েছে বলে আমি প্রত্যেকটা কার্বনে 1টা করে হাইড্রোজেন দিয়ে দিলাম। সাইক্লোবিউটাডাইন এটা লিখলাম, বা এটাকে আমরা যেগুলোকে স্কেলেটন ফর্মুলা বলি, কার্বন হাইড্রোজেনকে দেখাতে হয় না, এরকম চক্র দিয়ে লেখা যায়, এভাবে করে লিখতে পারি। তাহলে এখানে পাই বন্ধন পেলা যে 2টা, তাহলে পাই ইলেকট্রন হবে যে 4টা। এটাই হচ্ছে 4n+2, এটাই হচ্ছে যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন। n এর মান যদি পূর্ণ সংখ্যা আসে, n এর মান যদি এরকমের মধ্যে আসে, তখন তোমাদেরকে যাচাই করতে হবে যে পাই ইলেকট্রনগুলো পুরো চক্রে ঘুরতে পারে কিনা, সঞ্চরণশীল কিনা। তাহলে এখানে 2, এটা 4, তারপরে হিসাব করলে আমরা n এর মানটা পেলাম যে হাফ। তাহলে n এর মানটা আমাদের হাকেল নিয়মের মধ্যে পড়ে নাই। হাকেল নিয়ম অনুসারে n এর মানটা 0, 1, 2, 3 এর মধ্যে পড়তে হবে। তাহলে তখনই সাথে সাথে বলে ফেললাম। এটা ভগ্নাংশ চলে আসলে তখন আমাদেরকে আর বলতে পাই ইলেকট্রনগুলো পুরো চক্রে ঘুরে কিনা এটা যাচাইয়ের কোনো প্রয়োজন নেই। ভগ্নাংশ আসলে আমরা বলবো যে এটা অ্যারোমেটিক যৌগ নয়। একদম খুব সহজ। আমাদের n এর মান এর মধ্যে আসলে তখন দেখতে হবে যে পাই ইলেকট্রনগুলো সম্পূর্ণ চক্রে সঞ্চরণশীল কিনা, সেটা পাই ইলেকট্রনগুলো একান্তরভাবে আছে কিনা অথবা প্রত্যেকটা কার্বন দ্বিবন্ধনযুক্ত কিনা সেটা আমরা যাচাই করব। তাহলে দুটো উদাহরণ আমরা পড়লাম। এবার আসো ন্যাপথালিন। প্রথমে তুমি ন্যাপথালিনের সংকেতটা জানতে হবে, সেটা দিলা। ন্যাপথালিনে এটা সংকেতটা দিতে হবে, বা এটাকে আমরা এভাবে করেও দিতে পারি। এখন আমরা এখানে যে পাই বন্ধন গণি, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে পাই বন্ধন পেলাম 5টা। তাহলে পাই ইলেকট্রনের হবে যে 5 গুণন 2, তাহলে 10টা। তাহলে আমরা এখান থেকে এটাই হচ্ছে যে আমাদের পাই ইলেকট্রন 4n+2, এটা সমান 10, n এর মানটা 2। তখন আমাদেরকে n এর মানটা হাকেল নিয়মের মধ্যে পড়েছে। 4n+2 সমান এখানে 10, n এর মানটা আমাদের হতে পারবে যে 0, 1, 2, 3, 4 ইত্যাদির মধ্যে। তো এখানে n এর মানটা আমাদের হাকেল নিয়মের মধ্যে পড়েছে। এখন আমাদেরকে দেখতে হবে যে সবগুলো পাই বন্ধন বা পাই ইলেকট্রন পুরো চক্রে ঘুরে কিনা। তো সেটা তুমি দুইভাবে যাচাই করতে পারো। একটা হচ্ছে যে একান্তরভাবে, অথবা প্রত্যেকটা কার্বন দেখে নাও। এটাকে যদি 1 ধরো, এটা দ্বিবন্ধন আছে, প্রত্যেকটা আছে কিনা দেখো। আমরা যদি প্রথমে এই চক্রটা যাচাই করে ফেলি, এটাতে দ্বিবন্ধন আছে, এটাতেও দ্বিবন্ধন আছে, এটাতেও দ্বিবন্ধন আছে, এটা উপরের দিকে দ্বিবন্ধন আছে, এটাতেও দ্বিবন্ধন, এটাতেও একইভাবে। এটাতে দেখি এই কার্বন দ্বিবন্ধনযুক্ত, এই কার্বন দ্বিবন্ধনযুক্ত, এই কার্বন দ্বিবন্ধনযুক্ত। তাহলে প্রত্যেকটা কার্বন দ্বিবন্ধন যেহেতু, পাই ইলেকট্রনগুলো পুরো চক্রে ঘুরতে পারে। বা একান্তরভাবেও দেখতে পারো, আছে নেই, আছে নেই, আছে নেই, আছে নেই, আছে নেই, আছে নেই, একান্তরভাবে আছে। তাহলে n এর মান আমাদের পূর্ণ সংখ্যা আসছে, আবার পাই ইলেকট্রনগুলো পুরো চক্রে ঘুরতে পারে, সেজন্য ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ। এভাবে করেই আমাদেরকে পরীক্ষা লিখতে হবে। প্রথমে সংকেতটা দিতে হবে, তারপর হচ্ছে যে পাই ইলেকট্রন বা পাই বন্ধনের সংখ্যা বের করে 4n+2 থেকে তুমি n এর মানটা হিসাব করবা। n এর মান ভগ্নাংশ আসলে যৌগটি অ্যারোমেটিক নয়। n এর মান পূর্ণ সংখ্যা আসলে তখন একটু দেখতে হবে যে পাই ইলেকট্রনগুলো পুরো চক্রের মধ্যে ঘুরতে পারে কিনা। আমরা যদি পরেরটাতে আরেকটা উদাহরণ যদি নিই, 3টে উদাহরণ আমরা পড়লাম।
সাইক্লোহেপ্টাট্রাইন। হ্যাঁ, সাইক্লোহেপ্টাট্রাইন তাহলে 7 কার্বনের যৌগ। হ্যাঁ, আমরা 7 কার্বনের যৌগ এরকম করে 1 কার্বন, 2, 3 কার্বন, তারপর 5 কার্বন, তারপর একটু এভাবে করে দিয়ে এভাবে করে, তাহলে ট্রাইন বললে 3টা আমাদেরকে দিতে হবে। তাহলে এখানে CH 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 CH, এটাতে 2টা বলে CH2 CH। তো এখানে পাই বন্ধন পেলা যে 3টা, 1টা 2টা 3টা, তাহলে পাই ইলেকট্রনের সংখ্যা 6টা, আর n এর মান হিসাব করলে 1। তাহলে আমাদের n এর মানটা হাকেল নিয়মের মধ্যে আসছে, কিন্তু আসলেই আমরা সাথে সাথে অ্যারোমেটিক বলবো না, আমরা দেখব যে পাই ইলেকট্রনগুলো পুরো চক্রের মধ্যে ঘুরতে পারে কিনা। সেজন্য প্রত্যেকটা কার্বন দ্বিবন্ধন যুক্ত হতে হবে অথবা একান্তরভাবে থাকতে হবে। তো এখানে আছে নেই, আছে নেই, আছে, আবার 6 নাম্বারের জায়গাতেও নেই, 7 নাম্বার, মানে এই 2টা নেই নেই হয়ে গেছে। বা তোমরা যদি দেখো এখানে এই কার্বনটা দ্বিবন্ধন যুক্ত না, এদিকে একক বন্ধন, এদিকে একক বন্ধন, তাহলে এটা n এর মান পূর্ণ সংখ্যা হলো পাই ইলেকট্রনগুলো পুরো চক্রের মধ্যে সম্পূর্ণ চক্রে সঞ্চরণশীল নয়, সেই কারণে এটা অ্যারোমেটিক যৌগ নয়। হ্যাঁ, তাহলে এই যৌগটা আমাদের একটু অন্যরকম হয়ে গেছে। এই যৌগটা তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা পরের উদাহরণে গেলাম, সাইক্লোঅক্টাটেট্রাইন। তাই কি সাইক্লোঅক্টাটেট্রাইন, তাহলে এটা 8 কার্বনের এরকম করে দিয়ে ফেলবা, 8 কার্বনের চক্র বানাতে হবে, 8 কার্বনের। এই টেট্রাইন মানে আমাদের 4টা দ্বিবন্ধন, তার প্রত্যেকটা কার্বনে আমরা হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে এখানে পাই বন্ধন হচ্ছে 4টা, তারপর পাই ইলেকট্রন হচ্ছে যে 8, তাহলে এখানে n এর মান ভগ্নাংশ চলে আসলে তো আমাদের আর কোনো কিছু, যদিও এখানে তোমরা যদি দেখতে চাও এখানে হচ্ছে যে একান্তরভাবে আসছে পাই বন্ধনগুলো, কিন্তু n এর মানটা যেহেতু হাকেল নিয়মের মধ্যে পড়েনি, n এর মান হাকেল নিয়ম অনুসারে 0 1 2 3 এরকম আসতে হবে, ভগ্নাংশ আসলে সেটা অ্যারোমেটিক নয়। তো আশা করি এই উদাহরণও বুঝতে পেরেছো। তারপর আমরা পিরিডিন আর একটা যৌগ নিলাম, এটা হেটারোসাইক্লিক যৌগ, 6 সদস্য বিশিষ্ট হেটারোসাইক্লিক যৌগ। তো এখানেও একই, আমরা পিরিডিনের সংকেতটা দিলা, এখান থেকে দেখা যাচ্ছে যে 3টা দ্বিবন্ধন আছে, অর্থাৎ 3টা পাই বন্ধন আছে, তাহলে আমাদের হচ্ছে যে পাই ইলেকট্রনের সংখ্যা 6, n এর মানটা হিসাব করলে আমি একটু শর্ট করে করেছি 1 আসবে। n এর মানটা পূর্ণ সংখ্যা, এবং দেখো পাই ইলেকট্রনগুলো একান্তরভাবে আছে বা পাই বন্ধনগুলো একান্তরভাবে আছে। হ্যাঁ, পাই ইলেকট্রন সমূহ সম্পূর্ণ চক্রে সঞ্চরণশীল, তাই এটা অ্যারোমেটিক। তাহলে 6টা আমরা উদাহরণ শিখলাম, এবার আসো যে আমরা 7 নাম্বার উদাহরণ নিচ্ছি। ফিউরান একটি অ্যারোমেটিক, এটা আমাদের হেটারোসাইক্লিক কিন্তু 5 সদস্য বিশিষ্ট। হ্যাঁ, এটা চক্রটা 5 সদস্যের, এটা ফিউরান অক্সিজেন, এটা এই যৌগটাকে আমরা বলি ফিউরান, এই যৌগটাকে আমরা ফিউরান বলছি। তো ফিউরানে অক্সিজেনের কাছে মানে 2 জোড়া লোন পেয়ার থাকে। তো যেগুলো 5 সদস্য বিশিষ্ট হেটারোসাইক্লিক যৌগ, হেটারোসাইক্লিক মানে চক্রের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, হ্যাঁ, তারপর হচ্ছে যে ফসফরাস, সালফার এরকম থাকে 5 সদস্য বিশিষ্টর ক্ষেত্রে এই একটা লোন পেয়ার আমাদের এখানকার পাই সিস্টেমে অংশ নেয় যৌগের স্থিতিশীলতা বৃদ্ধির জন্য। এখানকার প্রত্যেকটা কার্বনের পি অরবিটালের সাথে অক্সিজেনের পি অরবিটালের এই ইলেকট্রন যুগল তোমার পাই সঞ্চরণশীল পাই সিস্টেম অংশ নেয়। সেজন্য আমাদেরকে যেগুলো হেটারোসাইক্লিক যৌগ 5 সদস্য বিশিষ্ট, এটা খেয়াল রাখতে হবে, হেটারোসাইক্লিক যৌগ 5 সদস্য বিশিষ্ট, 5 সদস্য বিশিষ্ট হেটারোসাইক্লিক যৌগ লেখে, 5 সদস্য বিশিষ্ট।
চক্রের মধ্যে 5টা 5 সদস্য বিশিষ্ট হেটারোসাইক্লিক যৌগ, যার এগুলো বিশিষ্ট যৌগ, তাদের বেলায় ওই নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফারের মুক্ত জোড় ইলেকট্রন, মানে একটি মুক্ত জোড় ইলেকট্রন, একটি মুক্ত জোড় মানে দুইটা মুক্ত জোড় ইলেকট্রন সমূহ বলয়ের পাই সিস্টেমে অংশ নেয়। সেজন্য ওদেরকে তুমি হিসাবে নিতে হবে, বলয়ের পাই সিস্টেমে অংশ নেয়। সেই কারণে আমাদেরকে এই ক্ষেত্রে দেখো আমি পাই বন্ধন লিখি নাই, পাই ইলেকট্রনের সংখ্যা একটু আমরা বুদ্ধি খাটি। এখানে পাই বন্ধন 2টা, প্রথমে সেই 2টা লিখলাম, 2 × 2 ইলেকট্রন, আর এখান থেকে একটা ইলেকট্রন জোড়। তাহলে আমাদের এখানে মোট পাই সিস্টেমের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। পাই সিস্টেমে ইলেকট্রন সংখ্যা হচ্ছে যে 6। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে যে যেসব মানে হেটারোসাইক্লিক যৌগে তোমার 5 সদস্য বিশিষ্ট হেটারোসাইক্লিক যৌগ 5 সদস্য বিশিষ্ট, তাদের বেলায় হেটারো অ্যাটমের একটি মুক্ত জোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রনগুলো আমাদের ওই বলয়ের পাই সিস্টেমে অংশ নেয়। সেখানে পাই বন্ধনের সঙ্গে ওই ইলেকট্রন যুগলটাকে যোগ করে নিতে হবে। তাহলে এখানেও 6, তারপর আমাদের এখানে n এর মান 1, এবং এটাও আমাদের পাই বন্ধনের মতো কাজ করবে। দেখো প্রত্যেকটা একান্তরভাবে আছে কিনা, আছে নেই, আছে নেই, এটা পাই বন্ধন হিসেবে আছে নেই। তাহলে পুরো চক্রে ঘুরে, সেই জন্য এটা অ্যারোমেটিক যৌগ। তো এরকম আরও আছে আমাদের পাইরোল। ধরো এটা 8 নম্বর উদাহরণ, পাইরোল। এইখানেও একই রকমের হিসাব, এটা 8 নাম্বার। তাহলে এখানেও আমরা যদি দেখি পাই ইলেকট্রনের সংখ্যা, দেখো আমি পাই বন্ধনের সংখ্যাটা লিখি নাই, পাই ইলেকট্রনের সংখ্যা প্রথমে এখানে 1টা 2টা, সে 2টার জন্য লিখলাম, তারপরে এইটাকে সহ কাউন্ট করলাম। তাহলে আমাদের মোট পাই সিস্টেম ইলেকট্রন সংখ্যা হবে যে 6। আবারও বলি, যেসব হেটারোসাইক্লিক যৌগ 5 সদস্য বিশিষ্ট, তাদের হেটারো অ্যাটমের একটি মুক্ত জোড় ইলেকট্রন ওই বলয়ের পাই সিস্টেম অংশ নেয়। সেই কারণে পাই বন্ধনের ইলেকট্রনের সংখ্যার সঙ্গে ওই মুক্ত জোড় ইলেকট্রনকে আমাদেরকে বিবেচনায় নিতে হবে, হিসাবে নিতে হবে। তো এখানেও একই পূর্ণ সংখ্যা, অর্থাৎ n এর মানটা আমাদের হাকেল নিয়মের মধ্যে পড়েছে। হাকেল নিয়ম অনুসারে n এর মানগুলো 0, 1, 2, 3 ইত্যাদি হতে পারবে, এবং সম্পূর্ণ চক্রে সঞ্চরণশীল, সে কারণে এটা একটা অ্যারোমেটিক যৌগ। আর এখানে আমরা যে এই সংখ্যাটাকে 6, এটা হাকেল সংখ্যা বলি। 4n+2 সংখ্যাকে বলে হাকেল সংখ্যা। তাহলে পাইরোলও আমরা বুঝে নিলাম। এরপরে আসো সাইক্লোপ্রোপিন। সাইক্লোপ্রোপিনটাকে আমি যদি একটু মুছে নিয়ে আবার লিখি, সাইক্লোপ্রোপিন। তাহলে সাইক্লোপ্রোপিন মানে 3 কার্বনের, আমরা বন্ড লাইন দিয়ে এরকম করে লিখতে পারি, 3 কার্বনের চক্র। প্রোপিন বললে একটা দ্বিবন্ধন থাকবে, বা 3 কার্বন দিয়ে এখানে এরকম 3 কার্বন দিয়ে আমরা এরকম করে দিলাম, এটা চক্র, যে কোনো একটা জায়গায় দ্বিবন্ধন। তাহলে এই কার্বনের 3 হাত, একটা হাইড্রোজেন, এটাতে আর একটা হাইড্রোজেন, এই কার্বনের 2 হাত, তাহলে এটাতে 2টা হাইড্রোজেন। তো এটা হচ্ছে সাইক্লোপ্রোপিন। তো এখানে আমাদের পাই বন্ধন হচ্ছে যে একটা, এখানে তো আর এটা হচ্ছে যে আমাদের হেটারো না, এটা কার্বোসাইক্লিক যৌগ। এখানে শুধুমাত্র পাই বন্ধন হচ্ছে যে একটা, সেজন্য পাই ইলেকট্রন 2টা, n এর মান 0। তো n এর মান 0 হলে আমাদের এই হাকেল নিয়মের মধ্যে পড়ে। হাকেল নিয়ম অনুসারে n এর মান 0, 1, 2, 3 ইত্যাদি হতে হবে। তবে তখন আমরা দেখব যে এই পাই বন্ধনটা পুরা চক্রে ঘুরতে পারে কিনা। তো সেজন্য আমরা বলি যে তুমি 2টা বিষয় দেখবা, একটা হচ্ছে যে পাই বন্ধনগুলো একান্তরভাবে আছে কিনা, আর একটা হচ্ছে যে প্রত্যেকটা কার্বন sp2 কিনা। সেটা দেখলে আমরা এই কার্বন sp2, এমনিতে এই কার্বনও sp2, কারণ দ্বিবন্ধনযুক্ত কার্বন, কিন্তু এই কার্বনটা sp2 নয়,
তাহলে এই পাই বন্ধনগুলো পুরো চক্রের মধ্যে ঘুরতে পারবে না, বা একান্তরভাবে নাই, আছে নেই নেই হয়ে গেছে, তাহলে সেজন্য এটা অ্যারোমেটিক নয়। কিন্তু সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, হ্যাঁ, এটা এই আয়নটা অ্যারোমেটিক কিনা, এটা আয়ন যৌগ না, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। যদি কোনো কারণে আমাদের সাইক্লোপ্রোপিন থেকে এইখানে ধরো যে দুটো হাইড্রোজেন আছে এই কার্বনটাতে, আর এগুলোতে একটা হাইড্রোজেন আছে, তো এই হাইড্রোজেনটা কোনো কারণে যদি এই হাইড্রাইড হিসাবে যদি বের হয়ে যায়, তখন এই কার্বনটা পজিটিভ হয়ে যাবে, তখন এটাকে আমরা বলি সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, CH2 থেকে CH হয়ে গেল এরকম। তো এটা অ্যারোমেটিক কিনা সেটা যাচাইয়ের জন্য একই রকমভাবে আনের মানটা একেবারে আগের মতোই আসবে। এখানে পাই বন্ধন একটা, সেজন্য পাই ইলেকট্রন দুইটা, তো এটা 4n+2 এর মান হচ্ছে যে 2, সেটা 0 আসলো। এখন দেখতে হবে যে পাই ইলেকট্রনগুলো সম্পূর্ণ চক্রে ঘুরে কিনা। আগেরটাতে এই কার্বনটা পজিটিভ বা নেগেটিভ ছিল না, তো এখন এটা পজিটিভ হওয়ায় এটা কি করতে পারে, ধনাত্মক যেহেতু সে ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে, তাহলে সে যদি ইলেকট্রনকে আকর্ষণ করে এই কার্বনটা, তাহলে পাই বন্ধনগুলো ওর দিকে চলে আসবে, তখন পাই বন্ধনটা এখানে চলে আসবে, এই জায়গায় চলে আসবে, এটা এখানে চলে আসবে। তখন এটাতে চলে আসলে এই কার্বনটা এই কার্বনটা এই পাই ইলেকট্রন দুইটাকে হারিয়ে ফেললো, তখন সেটা হয়ে গেল ধনাত্মক। আবার এটা যখন ধনাত্মক হলো এই কার্বনটা, তখন এই কার্বনটা আবার এই পাই ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে, তাহলে আমাদের এখানে পাই ইলেকট্রনগুলো এই কার্বনে চলে আসবে, এখানে চলে আসবে। তো এখানে চলে আসলে এই কার্বনটা হারিয়ে ফেললো, তখন এটা হয়ে গেল পজিটিভ। তাহলে পাই বন্ধনটা দেখো এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, তাহলে পুরো চক্রের মধ্যে দেখো এই তিনটা মিলিয়ে পুরো চক্রের এখানে এইখানে এইখানে, সেই কারণে এটা অ্যারোমেটিকের মধ্যে পড়ে, এই আয়নটা অ্যারোমেটিক। আচ্ছা, তো এখানে দেখো আমরা যদি এগুলো একটু তোমরা যদি করো, এখান থেকে তোমরা টলুইনটা করিও, ফিউরান পাইরোল আমি করিয়ে দিচ্ছি, সাইক্লোপ্রোপিনাল এটা তোমরা করবে, এটা করবে, অ্যানথ্রাসিনটা করে দেখবা, এগুলো আমি করে দিয়েছি, তারপরে তোমরা প্র্যাকটিস করতে পারো। এটা 5 কার্বন বিশিষ্ট হ্যাটারোসাইক্লিক, সেই কারণে ওই হ্যাটারো অ্যাটমের নিঃসঙ্গ ইলেকট্রন যুগলকে পাই সিস্টেমে এটাও করে দিয়েছি, এইমাত্র আলোচনা করেছি, এটাও করে দিয়েছি। তো তোমরা এগুলো একটু প্র্যাকটিস করিও টলুইন। আমি একটু তারপরও তোমাদেরকে যদি একটু বলে বুঝাই দিই, টলুইন হচ্ছে যে এরকম, তো এটা বেনজিন বলো CH3 থাকলে, তো এটা বেনজিনের মতো হিসাবটা আসবে, এটা অ্যারোমেটিক আসবে, কারণ এখানে তোমরা দেখবা এখানে 4n+2 সমান আসবে যে 6, এবং এগুলো একান্তরভাবে আসবে, n এর মানটা তোমরা যদি হিসাব করো এর জন্য আসবে যে 1, বেনজিনের অণু। অ্যানথ্রাসিন এটা 3টা চক্র, কার্বনের 3টা চক্র, মানে বেনজিন বলয়ের 3টা চক্র, কার্বনের না, সরি, 3টা বেনজিন বলয় চক্র এরকম, এটা হচ্ছে যে অ্যানথ্রাসিন। তো এখানেও যদি হিসাব করো তোমরা, 4n+2 সমান আসবে যে এখানে 3, 3 দিয়ে 5, 5 দিয়ে 7, তাহলে 7 দুগুণে 14টা ইলেকট্রন। এখান থেকে n এর মানটা যদি হিসাব করি, এখানে হচ্ছে যে 12 বা 3 আসবে, তাহলে এটা আমাদের হাকেল নিয়মের মধ্যে পড়ে। তখন তুমি দেখে নাও যে এখানে পাই বন্ধনগুলো বা প্রত্যেকটা কার্বন দ্বিবন্ধন যুক্ত কিনা। তুমি যদি এই কার্বন দেখো দ্বিবন্ধন, এই কার্বন দ্বিবন্ধন, এই কার্বন দ্বিবন্ধন, প্রত্যেকটা কার্বন দ্বিবন্ধন যুক্ত হবে, তোমরা একটু নিজেরা যাচাই করে দেখিও। তো আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পারছি হাকেল নিয়ম অনুসারে কোন যৌগ অ্যারোমেটিক, কোন যৌগ অ্যারোমেটিক নয়। খুব সহজ, তোমরা 4n+2 সংখ্যক কত পাই ইলেকট্রন পেলা সেটা লিখবা, তারপর ওখান থেকে n এর মান বের করবা। n এর মান যদি ভগ্নাংশ হয় তাহলে বলবা অ্যারোমেটিক নয়, আর n এর মান যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে তখন একটু দেখতে হবে যে পাই ইলেকট্রনগুলো সম্পূর্ণ চক্রে সঞ্চরণশীল কিনা। এটার জন্য আমরা দুটো উপায় অবলম্বন করতে পারি, একটা হচ্ছে যে পাই বন্ধনগুলো একান্তরভাবে আছে কিনা, বা প্রত্যেকটা কার্বন দ্বিবন্ধনযুক্ত কিনা, এটুকু যাচাই করলে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাই ভালো থেকো।
সুস্থ থেকো। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।